নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসে আপনাদের সকলকে স্বাগত। হেল্পলাইন অনুষ্ঠানে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন আমরা হেল্পলাইন অনুষ্ঠানে প্রত্যেকদিন স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়টা একটু ভিন্ন। স্বাস্থ্য সম্পর্কিত অবশ্যই, কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত হলেও বিশেষ কোনো রোগ নিয়ে আজকে আমাদের আলোচনা নয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। তার কারণ, ক্যান্সার এমন একটা মারাত্মক রোগ যে মারণ ব্যাধি, সেই মারণ ব্যাধির নামটা শুনলেও মানুষ প্রচন্ড ভয় পেয়ে যান, আতঙ্কে থাকেন। কেমোথেরাপির কথা আমরা শুনেছি, রেডিয়েশনের কথা আমরা শুনেছি, এরকম বহু পদ্ধতি রয়েছে যার দ্বারা মানুষ প্রচন্ড কষ্ট পান চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। তার ছাড়াও ক্যান্সার তার কতটা তাকে সার্ভাইভাল লাইফ দিতে পারে সেটাও একটা প্রশ্ন দাঁড়ায়। রোগটাই এমন যে মানুষের জীবন কতদিন আর থাকছে সেটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যায়। কিন্তু আজকে আমরা এমন একটা চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো, যে চিকিৎসা পদ্ধতির হাত ধরে ক্যান্সার হলেও আমাদের লাইফের আরো 5টা বছর আমরা হয়তো বাড়িয়ে ফেলতে পারি। এই পদ্ধতিটা নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের প্রত্যেক দিনের মতো আজকেও একজন এক্সপার্ট রয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। এই যে ট্রান্সপ্লান্টেশন হচ্ছে স্টেম সেলের ট্রান্সপ্লান্টেশন, এটা একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। এই বিষয়টা কি, এর মধ্যে কি কি হয়, কেন এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়, তার পদ্ধতি কি, তারপরে কি রয়েছে, যার উপর চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে সেই কতটা এতে সুস্থ থাকবেন, সেই সবটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন এমডি ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল প্যাথোলজিস্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। অনেক স্বাগত স্যার আপনাকে। প্রথমেই যে বিষয়টা, এটা তো একটা চিকিৎসা পদ্ধতি। আজকে আমাদের আলোচনার বিষয় তো কোনো রোগ নয়, এটা একটা চিকিৎসা পদ্ধতি। এই যে চিকিৎসা পদ্ধতিটা, সেটা কি, মানে আপনি যদি দর্শকদেরকে একটু বুঝিয়ে বলেন সম্পূর্ণ বিষয়টা কি। স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট নিউয়েস্ট অ্যান্ড আপকামিং প্রসিজার, যেটা আমরা ইউজুয়ালি ক্যান্সার পেশেন্টদের জন্য করে থাকি। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে যখন কিমো রেডিও ইজ নট গিভিং ইউ দ্য এক্স্যাক্ট আউটকাম যেটা আমি চাইছি, সেটা স্টেম সেল দিতে পারে এক। দ্বিতীয়ত, কিমো রেডিও থেকেও it is much better to go for a stem cell transplantation in today's day. এইটা হচ্ছে এটার উপকারিতা। মানে এই পদ্ধতি সম্বন্ধে অনেক কম মানুষ, আমার যতদূর ধারণা, এটা আমার নিজের কনসেনসাস থেকে বলছি, আর স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন অ্যাজ ওয়েল, যে অনেক কম মানুষ এটা সম্বন্ধে জানে। তো এইটা নিয়ে আজকে বিশদে আমার যাওয়া দরকার। একদমই। এই যে পুরো পন্থাটা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এই যে ট্রান্সপ্লান্টেশনটা, সেটা কোন পর্যায়ে গেলে এই ট্রান্সপ্লান্টেশনটা আমরা করি, বা কেনই বা করা হয় এটা? দেখুন, এইটা পর্যায়ে বলতে গেলে, দেখুন খুব স্পষ্ট কথা বলতে গেলে, এটা ইনিশিয়ালিও করা যায়। মানে ধরুন একটা জায়গাটা, একটা ধরুন ফর এক্সাম্পল একটা ক্যান্সারের নাম যদি আমি সাপোজ অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, ধরুন এটা আমি নিলাম। নেওয়ার পরে অফকোর্স আমাকে তো স্টেজিং করতে হবে। স্টেজিং করার সময় যখন ধরে নিন একদম অ্যাডভান্স স্টেজে আছে, অ্যাডভান্স স্টেজ কথাটা বলতে গেলে আমাকে অনেক কিছু বিশদে বলতে হয়, সেটা কভার আপ করবে না, কিন্তু অ্যাডভান্স স্টেজে আমি ধরে নিতে পারি আজকের দিনে ফার্স্ট লাইন ক্যান বি আ স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ইফ নট প্রুভেন আদারওয়াইজ। আচ্ছা, এই ট্রান্সপ্লান্টেশনের কি ভাগ রয়েছে? মানে এই চিকিৎসা পদ্ধতির মধ্যে কি আমরা বিভিন্ন ভাগ দেখতে পাই, যে বিভিন্ন ভাবে হতে পারে? ইয়েস, 3টে ভাগ আছে এটা। একটা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, একটা অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, আর একটা হচ্ছে সিনজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। 3টে ভাগ আছে এটা। এবার এই 3টে যে পদ্ধতি আপনি বললেন, 3টে ভাগ রয়েছে, সেই 3টে ভাগকে একটু বিস্তারিত বলুন, যে কোন ভাগে কি কি হচ্ছে। যেটা অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট, মানে ধরুন একজন রোগী, সে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, সেকেন্ড ডিগ্রি রিলেটিভ নিজের ফ্যামিলির মধ্যে, বা সেম স্পিসিস, মানে অন্য একজন মানুষের থেকে, অফকোর্স সেম স্পিসিস মানে হোমোসেপিয়েন্সই বলতে চাইছি আমি, অন্য একজন মানুষের থেকে সে গ্রাফটটা নিচ্ছে। এটা হচ্ছে একটা, খুব সহজে বলতে গেলে। এর মধ্যে একটা ভাগ আছে, সেটার মধ্যে আমি এখনই যাচ্ছি না। এটা হচ্ছে অ্যালোজেনিক।
অটোলোগাস মানে যেই স্টেম সেল গ্রাফটিংটা হচ্ছে বা গ্রাফটা যে নিচ্ছে সেটা নিজের শরীরের গ্রাফটা নিজেই সে নিচ্ছে। দ্য থার্ড পার্ট সিনজেনিক, এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সিনজেনিক হচ্ছে একদম 100% আইডেন্টিক্যাল, 100% জেনেটিক্যালি ম্যাচড আইডেন্টিক্যাল টুইনের থেকে যেটা নেওয়া হচ্ছে। এইটা বোঝার জন্য যেটা যেই কনসেপ্টটা বোঝার লাস্ট পার্টটা, দ্য সিনজেনিক ট্রান্সপ্লান্টেশন, সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মোনোজাইগোটিক অ্যান্ড ডাইজাইগোটিক টুইন্সের কনসেপ্টটা বোঝার। এবার মোনোজাইগোটিক টুইন কি? ইন আ সিঙ্গল প্রেগনেন্সি one egg is being fertilized by one sperm, আর তারপরে সেটা সেপারেটেড হচ্ছে। ডাইজাইগোটিক হচ্ছে ইন আ সিঙ্গল প্রেগনেন্সি one egg or two eggs are fertilized by two different sperms. এখানে কি হচ্ছে ডাইজাইগোটিকের ক্ষেত্রে ব্যাপারটা আমরা ধরি না। মোনোজাইগোটিক, যেটা বারবার আমি বলছি, মোনোজাইগোটিকের যে টুইন হচ্ছে বা সিবলিং হচ্ছে সেখানে জেনেটিক ম্যাচ ইজ 100%। কেন? কারণ কি একটু আগে জাস্ট কাপল অফ সেকেন্ডস আগে আমি বললাম যে ওয়ান এগ ইন ওয়ান প্রেগনেন্সি, ওয়ান এগ ইজ বিং ফার্টিলাইজড বাই ওয়ান স্পার্ম ইটসেলফ অ্যান্ড ইট ইজ বিং সেপারেটেড later on during the process of formation of the zygote. So naturally এখানে 100% আপনি জেনেটিক ম্যাচ পাবেন। এবার এই জেনেটিক ম্যাচ নিয়ে বলতে গেলে তো আমাকে এমএচসি নিয়ে বলতে হয়, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, HLA-B27 নিয়ে বলতে হয়, যেটা আমরা যে কোনো স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের আগে আমরা করে থাকি। সো ন্যাচারালি ইফ দ্য কোয়েশ্চেন কামস আই উইল অফকোর্স স্পিক আপ। আচ্ছা, এই বিষয়টি নয় হলো, কিন্তু তার পরবর্তীতে মানে ধরুন কারো ক্যান্সার হয়েছে আর সে এই ট্রিটমেন্টটা নিচ্ছে, সেক্ষেত্রে প্রক্রিয়া কি রয়েছে পুরো ট্রিটমেন্টের? প্রথমত এটা জানতে হবে কাদের জন্য কোনটা। আলোজেনিক হচ্ছে কম বয়স্কদের জন্য, অটোলোগাস হলো বয়স্কদের জন্য। আচ্ছা, সিনজেরিক মানে তো আপনি ধরতে পারেন যে ইটস অলমোস্ট লাইক ম্যাজিক, কারণ কি ডোনর পাওয়া তো খুব মুশকিল। সো ন্যাচুরালি দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। সো ইনিশিয়াল ফেজে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা HLA টাইপিং করি। ধরুন আমি আজকে যদি ধরুন রুগী হই আর আমাকে যদি কেউ ডোনেট করতে চায়, তো সেই সময় আমি এক্স্যাক্টলি আমি কি করবো, আমি HLA টাইপিং করবো। এক নম্বর কথা আমাদের জেনেটিক ম্যাচটা দেখার জন্য। ফাইন। তারপরে যে 4টে প্রসেস খুব গুরুত্বপূর্ণ এটা। ইনফ্যাক্ট তার আগেও একটা কথা বলি, স্টেম সেল এক্স্যাক্টলি পাবো কোথা থেকে আমি, মানে যিনি আমাকে দেবেন, ধরুন আমি রোগী আজকে, তো যিনি আমাকে দেবেন স্টেম সেলটা পাই কোথা থেকে আমরা। ফাইন, আমরা এইটা ইনিশিয়ালি এটা বোন ম্যারো বলা হতো, বোন ম্যারো থেকে নেওয়া হতো, যেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কথাটা আমরা খুব বেশি করে ব্যবহার করতাম। কি করে? আইলেক রেস্টে ফুটো করে, আই মিন পোস্টিয়ার ইলেক্স প্যানে ফুটো করে রীতিমতো 1 লিটারের মতো ম্যারো আমাদের বের করতে হতো আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। যিনি আমাকে দেবেন, তার মানে কতটা কষ্ট তাহলে বুঝতে পারছেন আপনি, রাইট? তারপরে ব্যাপারটা এখন অ্যাডভান্সড হচ্ছে পেরিফেরাল ব্লাড স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। এখানে কিচ্ছু না, যিনি আমাকে দেবেন তাকে সবার আগে GM-CSF দেওয়া হয়, গ্রানুলোসাইট মোনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, অ্যাজ অ্যান ইনজেক্টেবল। দেওয়ার পরে সেইটা মজ্জাকে বলে যে ভালো ভালো সেল যেটা দরকার আর কি, বোথ দ্য লিম্ফয়েড আর দ্য মায়োলয়েড অ্যাক্সিস, ভালো সেল তুমি তৈরি করো। বিভিন্ন পাথওয়ে দিয়ে হয়, যেমন জ্যাকস্টার পাথওয়ে ধরি আমি একেটি পাথওয়ে ধরতে পারি, আমি এটা ম্যাপকে পাথওয়ে ধরতে পারি। তো এই পাথওয়েগুলোর মাধ্যমে সেই পার্টিকুলার ডোনারকে ইনজেকশন দেওয়ার পরে সে ভালো ভালো কোষ তৈরি করলো। তৈরি করার পরে আমরা সেটাকে হারভেস্ট অফ করে পেশেন্টকে দিলাম। এবার এই যে হারভেস্ট করে পেশেন্টকে দেওয়ার যে ব্যাপারটা, এর মধ্যেই there is a division of 4 parts. Number 1 is conditioning of the patient. Patient না আমার জন্য এটা।
কোনটা আমার আর কোনটা ডোনারের আমি আস্তে আস্তে গুছিয়ে বলবো জিনিসটা। আমার হবে কন্ডিশনিং ইফ আই এম দ্য ডিজিজড পার্সন, say with a blood cancer or with a solid organ malignancy। প্রথমত আমাকে সবার আগে টোটাল বডি ইরেডিয়েশন আমাকে দেওয়া হবে, সেটা 12 থেকে 14.5 গ্রের মতো করে দেওয়া হয় ডিভাইডেড ডোজে। তার সাথে আমাকে সাইক্লোফসফামাইড প্লাস মেথোট্রেক্স, এটা অনেকে পছন্দ করে, অনেকটা ফিজিশিয়ান টেইলর এটা, এইটা আমাকে দিয়ে প্রথমে আমাকে ফার্স্ট 7 days আমার মধ্যে যত টিউমার সেলস গুলো আছে সেগুলোকে নষ্ট করে দেওয়া হবে। যখনই টিউমার সেলস নষ্ট হচ্ছে, এটা আরেকটা উপকারিতা হলো, যখনই টিউমার সেলস নষ্ট হচ্ছে তখন সেখানটা ভ্যাকিউম তৈরি হচ্ছে। ঠিক তাই তো হবে, সেল নষ্ট করছে, কিছু নষ্ট করছে তো কিছু ভ্যাকিউম তৈরি হচ্ছে। সেই ভ্যাকিউমই তো আমি দেবো সেলটা। আচ্ছা, ছোট করে যদি বলি আমি, কনসাইজ ম্যানার। এনিওয়েজ, সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফার্স্ট 7 days কন্ডিশনিং। আচ্ছা বেশ, কন্ডিশনিং এর পরে কি আসে? ট্রান্সপ্লান্টেশন। যার থেকে আমি নিচ্ছি, যে ডোনার আমাকে দিচ্ছে, তখন সেটা আমি যেটা বলেছি পিবিএসসিটি, পেরিফেরাল ব্লাড স্টেম সেল ট্রান্সপ্লান্ট, সেটা কি করে নেওয়া হয় সেটাও বলে দিচ্ছি আমি এরই মধ্যে। সেইটা ডোনার থেকে নিয়ে আমরা এটা -196 ডিগ্রিজে আমরা স্টোর করে রাখি অন লিকুইড নাইট্রোজেন। পুরোপুরি স্টোর করার পরে it is thawed off properly and then it is infused to the patient. So naturally আমার কাছে এখন এটা আছে, এইটা আমি এবার আমার মধ্যে নেব। This process is called transplantation. এই সময় কি হচ্ছে, আপনাদের একটু পিছনে যেতে হবে। আমি কিন্তু বলেছিলাম যে আমি হলাম ডিজিজড পারসন, আর আমারই উপরে কিন্তু আমি টোটাল বডি ইরেডিয়েশন নিচ্ছি, তার সাথে আমি ইমিউনোসাপ্রেসিভ থেরাপি নিচ্ছি। তা যদি হয় তাহলে আমারও কিন্তু যেটুকুনিও বা প্রতিরোধ ক্ষমতা থাকে সেটাও থাকবে না। তাহলে ট্রান্সপ্লান্টেশন যদি আমি নিয়ে থাকি ডোনারের থেকে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, দিস অ্যাকচুয়ালি lead to an increasing the risk of infections. So naturally আমি ট্রান্সপ্লান্টেশন নেওয়ার পরে I will be kept on HEPA filtered environment, মানে এটাকে বলা হয় একটা অ্যান্টিবায়োটিক্স দেওয়া হবে, প্রথমত অ্যান্টিবায়োটিক কভারেজে রাখা হবে, আর হেপা ফিল্টার এনভায়রনমেন্টে রাখা হবে, মানে ফিল্টার্ড এয়ার। হেপা ফিল্টার্স এর গল্পটা বলতে গেলে, প্রথমত অ্যাসপারজিলাস ক্যান্ডাইডা যেসব ইনফেকশনস গুলো ইমিউনো কম্প্রোমাইজের হয়, মানে আমি তো আসলে মানে আই এম দ্য ডিজিজ পার্সন, তাহলে আমি ইমিউনো কম্প্রোমাইজ পুরোপুরি, আমার যে ইনফেকশনস গুলো হতে পারে সেই ইনফেকশনস গুলো যেমন আমি ক্যান্ডিডা আর অ্যাসপারজিলা বললাম, সেই স্পোর্স গুলোকে বের করে দেয় 1 নম্বর। আর 2 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তার সাথে একদম একটা টোটালি ফিল্টার্ড অ্যাটমসফিয়ার আমার থাকবে, মানে 25 মাইক্রোমিটার অব্দিও পার্টিকেল ফিল্টার আউট করতে পারে। ফাইন, এটা ট্রান্সপ্লান্টেশন গেল, এন্ড অফ দ্য স্টোরি। আচ্ছা, এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনগ্রাফটমেন্ট। না, ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? এই এনগ্রাফটমেন্টে যেটা আমি নিচ্ছি, তারা নতুন নতুন কোষ এবার তৈরি করা শুরু করবে আমার শরীরে, আর তার সাথে নষ্ট করাও শুরু করবে যেগুলো আমার অলরেডি ক্যান্সার সেল আছে। এই এনগ্রাফটমেন্ট হতে অলমোস্ট 21 দিন লাগে, 21 days। সো ন্যাচারালি যখন এই কোষগুলো সব নষ্ট করা হবে এক এক করে শরীরের মধ্যে, তখন সেই সময়টা দু ধরনের জিনিস দেখা যায়। টু থিংস দ্যাট উই ইউজুয়ালি সি। একটা হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ অ্যান্ড গ্রাফট ভার্সেস লিউকেমিক রিয়াকশন। আমি ভালোটাই এখন আপাতত বললাম, গ্রাফট ভার্সেস লিউকেমিক রিয়াকশন, যেখানে যার থেকে আমি গ্রাফটটা নিচ্ছি তার টি সেলগুলো প্রত্যেকটা ক্যান্সার সেল যেগুলো আমার পড়ে রয়েছে এখানে ওখানে, সেগুলোকে ধীরে 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 নষ্ট করে দিচ্ছে। এই এন্টায়ার প্রসেসটা লাগে 21 দিন, 21 days লাগে এটা। লাস্ট প্রসেস ইজ ইমিউনো রিকনস্ট্রাকশন। এইটা নিয়ে আর কি আমি বাড়ালাম না, যত কোয়েশ্চেন্স আসবে তত বলতে থাকবো আমি এটা।
হ্যাঁ, একদমই। লাস্ট পার্টটাও আমাদের জানার প্রয়োজন রয়েছে, কারণ পুরোটাই যখন শুনলাম তখন লাস্ট পার্টটুকুও জানতে হবে। দেখুন, ইমিউনো রিকনস্ট্রাকশন এমন একটা জায়গা যেখানে সব থেকে ঘাতক গ্রাফট রিজেকশন শরীর নিল না, খুব সহজ বাংলায় বলতে গেলে। আর একটা হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, এটা আরো মারাত্মক, যে যার থেকে আমি নিলাম তার টি সেলের দুটো কাজ, একটা হলো আমার মধ্যে যত ক্যান্সার সেলস আছে সেইগুলোকে নষ্ট করে দেওয়া, বা এমনও অনেক সময় দেখা গিয়েছে ইন কেস অফ সে ফর এক্সাম্পল আ পেশেন্ট উইথ অ্যাপ্লাস্টিক এনিমিয়া, যে কিনা রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনস নিয়ে যাচ্ছে, সেইখানে কিন্তু GVHD, এটা খুব ভয়ঙ্কর, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, এটা নিয়ে আমার নিজেরই পাবলিকেশন আছে। এইটা হতে পারে, এটা প্রচন্ড মারাত্মক ও ঘাতক। এটা এই যে আপনি বলছেন মারাত্মক এবং ঘাতক হতে পারে রোগীর জন্য, বিষয়টা কি কি ঘটনা ঘটতে পারে, মানে কি কি সমস্যা তৈরি হবে পরবর্তীতে? সমস্যা বলতে গেলে দেখুন, প্রথমত এত বড় প্রসিজার করতে ফলো আপ থাকে, আমি ফলো আপে পরে আসবো, কিন্তু এই যে সমস্যার কথা বললেন গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ আর গ্রাফট রিজেকশনই বলতে হয়। রিজেকশন আর GVHD, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ আর গ্রাফট রিজেকশন, এটা মোটামুটি প্রথম 3 মাসের মধ্যেই যা হওয়ার হবে আমার। তো এখান থেকে আমি ডিরাইভ করতে পারি যে প্রথম 3 মাসটা আমার খুব গুরুত্বপূর্ণ ফর আ ফলো আপ। ভেরি গুড। এবার এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে GVHD-তে প্রথমত স্কিন দিয়ে শুরু হবে, চামড়াতে অনেক ধরনের সিমটোমোলজি পাওয়া যাবে, র্যাশেস দিয়ে শুরু হয়, শেষ কোথায় গিয়ে হবে তার কোনো ঠিক নেই। আই মিন টু সে ইট ক্যান এন্ড ইট আপ উইথ আ TEN অ্যাজ ওয়েল, ছেড়ে দিন। তার সাথে আমার GIT, মানে আমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেখানে গিয়েও প্রবলেমস হবে, বিভিন্ন ধরনের প্রবলেমস হবে, ডায়রিয়া, ভমিটিং, আইলিয়াস, এবং তার সাথে আমার আর বাকি যা যা অর্গানস আছে সেখানেও প্রবলেম হবে। যেমন একটা অর্গান খুব গুরুত্বপূর্ণ, সেটা লিভার, যেখানে অবস্ট্রাকটিভ জন্ডিস দেখা যায়, প্রচন্ড ঘাতক ও মারাত্মক। সিমিলারলি গ্রাফট রিজেকশন, আমার শরীরটা নিল না, আমার শরীর নিল না দিনের শেষে, ফাইন, সেই ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট একই ধরনের জিনিসই দেখা যাবে, একটু 19-20 হয়, বা সেটা বোঝা যায়, সেটা দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল অ্যাকচুয়ালি। আর এই যে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, যেটা আমি বললাম প্রথম 3 মাসে হওয়ার চান্সেস সব থেকে বেশি, সেটা কিন্তু প্রথম 3 মাসেও যেমন, 3 মাস কত, 90 দিন হিসাব মতো, তারপরেও আরো 90 দিন কিন্তু সেটা রিস্ক থেকেই যায়, যেটাকে আমরা বলি ক্রনিক গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। প্রথমটা তো অ্যাকিউট, 100 দিনে হয়ে গেল, তারপর আমরা ক্রনিক বলি। ক্রনিকের সিমটোমোলজি পুরোপুরি আলাদা। ক্রনিকের সিমটোমোলজি অনেকটা অটো ইমিউন ডিসঅর্ডারের মতো আপনার দেখতে লাগবে, যেমন ধরে নিন SLE বা জোগরেন সিনড্রোম, এই জাতীয় জিনিস দেখা যাবে। ফলো আপ যদি নিই তাহলে প্রক্রিয়া তো অনেক দূর যাবে। যেমন ফলো আপ গাইডলাইন বা প্রোটোকল যেটা বলে, আমাদের ডিভাইস করা নয়, প্রোটোকল যে জিনিসটা বলে, প্রোটোকল বলে প্রথম 30 দিন পেশেন্ট হাসপাতালেই থাকবে অন ভেরি স্ট্রিক্ট সুপারভিশন, ফাইন। এরপরে ফর দ্য নেক্সট 3 মান্থস, 90 ডেজ, নেক্সট 3 মান্থস পেশেন্ট সপ্তাহে একবার করে আসবে, যদি ডিসচার্জ হয় তো। তারপরে পরের 6 মাস পেশেন্ট মাসে 2 বার করে আসবে। তারপরে অনেকটা ফিজিশিয়ানসের প্রেফারেন্সের উপরে আমি ছেড়ে দিলাম ব্যাপারটা, অ্যান্ড ডিপেন্ডিং নট অনলি অন the physician's preference, it also depends that after the transplant how the patient is behaving. So basically this entire thing is multifactorial at the end of the day. একদমই তাই। কিন্তু সেক্ষেত্রে আপনারা কোন কোন ধরনের টেস্ট করেন, মানে যিনি ডোনেট করছেন তারও এবং যিনি রোগী তার দুজনেরই? যিনি ডোনেট করছেন তার ইনফ্যাক্ট তাকে তো GMCSF দেওয়ার পর, আমি PBC পেরিফেরাল ব্লাড স্টেম সেল ট্রান্সপ্লান্ট নিয়ে বলছি,
যিনি ডোনেট করছেন, ডোনেট করার পর নিশ্চয়ই হেলদি সেলস তৈরি হচ্ছে তার শরীরে, আমি তারপরে তো গ্রাফটা নিলাম রে বাবা। যখনই গ্রাফটা আমি নিলাম, নেওয়ার সাথে সাথে আমাকে যেগুলো দেখতে হয়, একটা CD34+, CD34 পজিটিভ টি সেলস দেখতে হবে আমাকে, মোনো নিউক্লিয়ার সেলস দেখতে হবে, এবং তার সাথে কোলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরস দেখতে হবে। এগুলো আমরা মোটামুটি রেডিও ইমিউনো আসে বা এলাইজা বা কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ পিসিআরস, এইগুলো দিয়ে আমরা মোটামুটি দেখে নিতে পারি। আর পেশেন্টের একটাই পড়ে রইল, সেটা হচ্ছে HLA ম্যাচিং বা HLA টাইপিং। এখানেই যদি আমি ধরি, তাহলে আমাকে বলতে হয় যে ধরুন মোনোজাইগোটিকটা ভুলে যান, ডাইজাইগোটিক বা এমনি নর্মালি আপনি যদি ভাবেন, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে ডোনারের ম্যাচ করার মানে জিনোমটা, জিনোমিক সিকুয়েন্সিংটা ম্যাচ করার মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজেস 50, not 50, let me say it 25 to 50%, depending on the scenario. পুরোপুরি 25 to 50, 100% only for monozygotic. Those people are really very lucky in that case. এই পুরো প্রক্রিয়াটার খরচ কেমন? মানে আমি খুব একদম সাধারণ কথায় জিজ্ঞাসা করছি, কারণ দর্শক যারা আছেন তারা হয়তো এই চিকিৎসা পদ্ধতিটা আপনি শুরুতেই যেমন বলেছিলেন যে অনেকেই হয়তো জানেন না। এবার যারা জানেন না তাদের তো প্রথম প্রশ্ন হবে, আমার রোগী যদি আমি তাকে আরো 5 বছর 10 বছর তার জীবনটাকে ধরে রাখতে পারি, তাহলে তো তার বাড়ির লোক অবশ্যই চাইবেন যে খরচ তাদের সেটা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসছে কিনা, সেই খরচের পরিমাণটা কত। তার আগে একটা ছোট কথা বলে দিই অ্যানেকডোট হিসেবে, যে এর সাথে আর একটা পদ্ধতি আছে আম্বিলিক্যাল স্টেম সেল ট্রান্সপ্লান্ট। ছেড়ে দিন, জাস্ট আমি একটা অ্যাড অন করলাম। এটা অনেক ভাস্ট টপিক, পেশেন্ট টেইলার, ফিজিশিয়ান টেইলার বা হসপিটাল টেইলার, কিন্তু এটা আপনাদের জানতে হবে যে এই প্রসিজিয়ারটা কিন্তু আমি দুটো ইনস্টিটিউশনের নাম নিচ্ছি, ইনফ্যাক্ট 4টে। মেডিকেল কলেজ কলকাতা, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজ, which also comes under the government of West Bengal. পরে রইল আপনার টাটা মেডিকেল সেন্টার, আপোলো, এইখানে কিন্তু হয়। তার সাথেও অন্যান্য ইনস্টিটিউট থাকতে পারে। এবার যেগুলো গভর্নমেন্ট, সেখানে আপনার একটা নয়া পয়সাও লাগবে না। আমার কাছে তো গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আছে, হ্যাঁ অবশ্যই গভর্নমেন্ট ইনস্টিটিউশন রয়েছে, সেগুলো আমরা জানি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, মানে এই যে সাধারণ যে একটা চিকিৎসা, যে চিকিৎসাটা হয়তো আমার বা দর্শকদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের জানা ছিল না, সে যখন হঠাৎ করে জানছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রথম প্রশ্নটা আসবে যে এই যে ট্রিটমেন্ট আমি করছি বা করতে যাব ভবিষ্যতে, সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথম কথা ফলো আপ। সতর্কতার প্রথমেই চলে আসে ফলো আপ। আচ্ছা, ফলো আপ ছাড়াও ট্রিটমেন্টের পরে যে জিনিসগুলো করতে হয়, সেটা খুব স্পেসিফিক কিছু জিনিসপত্র আমি বলছি। একটা ডায়েট, আমি ডায়েট দিয়ে শুরু করি। প্রথমত হাই প্রোটিন হাই ভিটামিন ডায়েট। আনপাস্টুরাইজ মিল্ক তো নেওয়া যাবে না, ও তার সাথে যেটা ইচ্ছে হয় সবসময় সবার, সেটা কিন্তু নেওয়া যাবে না। খুব স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল এক। দ্বিতীয়ত, আপনি যখন তখন বাইরে বেরোতে পারবেন না। যদি বেরোতে হয় SF30+ বা SF+30 সামথিং লাইক দ্যাট, সানস্ক্রিন আছে, সেটা মেখে আপনাকে যেতে হবে। তৃতীয়ত, ইউ হ্যাভ টু অ্যাভয়েড ক্রাউডস। যে বাইরে যাওয়ার মতো করেই বলছি আমি, এখান থেকে টানছি ব্যাপারটা। ক্রাউড অ্যাভয়েডিং তো আছেই, তার সাথে যদি আপনি দেখেন যে বাড়ির মধ্যেও কেউ অসুস্থ হচ্ছে, তার সাথেও খুব বেশি কিন্তু মেলামেশা করা যাবে না। সেখান থেকেও কিন্তু সমস্যা হতে পারে, আর হবেও। অলমোস্ট হয়, 90 to 95% কেসেসে আমরা দেখেছি হয় এটা। সুপার ইম্পোজড ইনফেকশনস, যেগুলোকে আমি বলি, বাই সে ফর এক্সাম্পল এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, ঠিক আছে, যাকে। আর ফোর্থ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ভ্যাকসিনেশন, প্রি বা পোস্ট vaccination against what? Encapsulated bacteria, let me tell the names: Strep pneumoniae, Klebsiella, Meningococcus, Escherichia coli, এগুলো পড়ে রইল। এ বাবদ ভাইরাসের জন্য হেপাটাইটিস ভ্যাকসিনেশন, বোথ A and B। আর তার সাথে
সাইটোমেগালোভাইরাসের এগেনস্টেও আমাকে স্টেপস নিতে হবে, প্লাস ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের এগেনস্টেও ইউ উইল হ্যাভ টু বি ভ্যাকসিনেটেড প্রপারলি। তার সাথে ইনফ্লুয়েঞ্জা, মোটামুটি ইন আ নাটশেল এগুলো বলা যায়। কারণ কি আমার ট্রান্সপ্লান্টেশনের পরে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল ইনফেকশনস অব্দি হতে পারে। আচ্ছা, তাহলে এই সতর্কতাটা অবলম্বন করাটা সব থেকে বেশি দরকার। আপনি যে ফলো আপের কথাগুলো বলছিলেন, ফলো আপের বিষয়টি কি? টাইম ডিউরেশন ধরে তো ছোট বলে করে। দিলাম। ওই তো টাইম ডিউরেশন ধরে তো বলে দিলাম আমি। প্রথম 30 দিন থাকবে হাসপাতালে, পরের যে 3 মাস সপ্তাহে 2 বার, তারপরে 6 মাস মাসে 2 বার, আর তারপরে ডিপেন্ডিং অন দ্য পেশেন্টস হেলথ অর দ্য ফিজিশিয়ানস প্রেফারেন্স, অনেক সময় দুটোই একের অপরকে ইয়ে করে আর কি, মানে এই দুটো মেট্রিক্সে একে অপরকে ক্লাশ করে। ইয়েস, দে ক্লাশ, অ্যাকচুয়ালি দে ক্লাশ। সো দিস ইজ হাউ ইট ইজ বেসিক্যালি। আচ্ছা, তার আগে জানতে হবে যে কেন করছি, কোথায় গিয়ে করতে বাধ্য হলাম। আমি প্রথমেই বলেছি যে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেটা আমি বলি, সেইটা আমি ইয়াঙ্গার, যেটা বয়সে যারা কম তাদের জন্য করবো। আর কোথায় কোথায় করবো, আপনি রোগগুলো তো শুনবেন সবার আগে, তাহলে তো বুঝতে পারবেন যে হ্যাঁ টাকাটা খুব ছোট করে, আমি জাস্ট ছোট দু চার করেই লাইনই বলছি, শুনতে চাইছি। আমি 2-4 লাইনই বলছি। ইনফ্যাক্ট মানে টাকাটা যে আমি ইনভেস্ট করবো, সবাই কি দেখে যে ইনভেস্টমেন্ট করার পরে কতটা আমার কতটা বেনিফিটস হচ্ছে আমার। আপনি বলুন AML, CML, ALL, তার সাথে আপনি বলুন, এটা সবাই জানে, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। এটা অ্যালোজেনিকের জন্য ছেড়ে দিন। আপনি অটোলোগাসে যান, অটোলোগাসের সলিড অর্গান, যেটা আমি বারবার বলছি, সলিড অর্গানের দিকে বেশি আমি জোর কেন দিচ্ছি, মানে সেইখানে ব্রেস্ট ক্যান্সার, জার্ম সেল টিউমার যেটা আমাদের গোপনাঙ্গে হয়ে থাকে, হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা, আপনার ম্যান্টেল সেল লিম্ফোমা, এই সব জায়গায় আমার স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন মে বি দ্য ফার্স্ট লাইন। তাহলে সেই ক্ষেত্রে হাড় অনেক বেটার। এক, দ্বিতীয়ত কিমো আর রেডিও অফকোর্স দেয়ার সেগুলোও আসে যেমন, আর খুবই পেশেন্ট টেইলার্ড এগুলো, সেগুলো যেমন থাকবে, তেমন যদি স্টেম সেলে যাওয়া যেতে পারে তাহলে হাড় কিছুটা তো অফকোর্স বাড়ে, এবং তার সাথে বেনিফিটস অনেক ধরনের হয়। তার সাথে এই যে কিমো রেডিওর যে একটা টানাপোড়েন, সেটাও থাকে না। যদিও স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের সাথেও কিন্তু আপনার কমপ্লিকেশনস হয়। একদমই কমপ্লিকেশনস তো রয়েছেই, কিন্তু কেমো রেডিয়েশনের থেকেও স্টেম ট্রান্সপ্লান্টেশন অনেকটা সফলতার হার রাখে। তাই আপনারাও সুস্থ হতে পারেন। আমাদের সময় একদমই শেষ হয়ে গিয়েছে। আজকের জন্য আমাদের সকলকে ধন্যবাদ। নমস্কার স্যার, আপনাকে নমস্কার। থ্যাংক ইউ।